SM একাডেমির সমস্ত শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালোই আছো। দেখতে পাচ্ছ আমার গলার ভয়েস একটু পরিবর্তন হয়ে গেছে আবহাওয়ার পরিবর্তনের জন্য। তো আজকে আমরা আলোচনা করছি ফার্স্ট সেমিস্টারের মেজর এবং মাইনর বিষয়ের প্রজেক্ট বা বড় প্রশ্ন দুটোরই একই উত্তর। তো যে প্রশ্নটা আমরা আজকে আলোচনা করব সেটা হলো তোমাদের বাংলা গদ্যে রামমোহন রায়ের অবদান আলোচনা করব। এই প্রশ্নের উত্তরটা বা প্রজেক্ট বা প্রশ্ন যেটাই তোমাদের কলেজ থেকে দিয়েছে পুরোটাই কিন্তু আমি আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট করছি, যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দাও, অল নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর জন্য। এবং তোমাদের যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে না এরকম গ্রুপ আছে বন্ধুদের সাথে যারা তোমাদের সাথে পড়াশোনার সাথে যুক্ত আছে বর্তমানে, তাদেরকে আমাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই দিয়ে দাও যাতে তোমাদের তারা কিন্তু উপকৃত হয়ে যায়। তোমাদের কিন্তু সামনে পরীক্ষা ঘনিয়ে এসেছে, তোমাদের কিন্তু ইন্টারনাল পরীক্ষা কিন্তু বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে। চলো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে। চলো আমরা চলে যাচ্ছি। তাহলে খাতা দিয়ে প্রশ্ন লিখো, খাতা চটপট বের করে নাও এবং প্রশ্ন লেখা শুরু করো। লেখো বাংলা গদ্যে রামমোহন রায়ের অবদান আলোচনা করো। এটা কিন্তু উত্তর হচ্ছে আমার 10 নম্বর বা প্রজেক্টও কিন্তু যদি তোমাদের প্রশ্ন দেয় কিন্তু 10 নম্বরে কিন্তু প্রশ্ন। চলো উত্তর লিখছি আমরা। উত্তর লেখার জন্য খাতা লিখো, বের করো। 19শ শতাব্দীর প্রথম পর্বে বাংলা গদ্য ভাষার বিকাশ সাধনে যারা যত্নবান হয়েছিল রাজা রামমোহন রায় তাদের মধ্যে অন্যতম। গদ্য ভাষাকে লেখার ভাষা হিসাবে সচেতন ব্যবহার করার প্রয়াস দেখা যায় 1800 সাল থেকে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত মুন্সিদের মধ্যে। অনেকের চেষ্টায় অনেকগুলি গ্রন্থ রচিত হলেও মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ছাড়া যথার্থ ভাষাশিল্পী তাদের মধ্যে কেউই ছিলেন না। মৃত্যুঞ্জয় ও বিভিন্ন বিষয় নিয়ে গ্রন্থ রচনা করে ভাষার বহুমুখী ক্ষমতার পরিচয় তুলে ধরতে পারেননি। তার অসম্পূর্ণতা কিছুটা পূরণ করেছেন রামমোহন। আমরা এবারে প্রাচীন করি পুনশ্চিতি। রামমোহন বাংলা গদ্যে অনেকগুলি পুস্তক পুস্তিকা রচনা করেন। তিনি সাহিত্যিক ছিলেন না, ছিলেন সমাজ সংস্কারক। তার রচিত পুস্তিকাগুলি বেশিরভাগই সংস্কারের প্রয়োজনে রচনা করা। সমাজে প্রচলিত দীর্ঘদিনের কোন সংস্কারকে দূর করা সহজসাধ্য নয়। যুক্তি দিয়ে অজ্ঞ মানুষকে বুঝিয়ে জনমত গঠন করতে হয়। কুসংস্কার, ভ্রান্ত বিশ্বাস প্রভৃতির বিরুদ্ধে এবং নিজের অনুকূলে জনমত তৈরি করতে চেয়েছেন। প্রবন্ধ ও পুস্তিকা রচনা করে
নিজের বক্তব্য মতামত প্রচার করতে চেয়েছেন। রচনার মাধ্যমে সাধারণ পাঠকদের মনের দ্বারে পৌঁছাতে গেলে ভাষাকে যে সহজ সরল করতে হয়, শৃঙ্খলাবদ্ধ করতে হয়, তা রামমোহন জানতেন। সেই জন্যই তিনি বক্তব্য প্রকাশের উপযোগী ভাষা সৃষ্টি করতে মনোযোগী হন। আর সেই জন্যই বাংলা গদ্য যুক্তিধর্মী, শক্তিশালী ও বহুমুখী হয়ে ওঠে। আমরা প্রাচীন করছি। রামমোহনের রচনাগুলিকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন ধর্মীয়, ভাবনামূলক, বিচার বা বিতর্কমূলক, সংস্কারমূলক এবং ভাষা শিক্ষামূলক। 1815 সাল থেকে কলকাতার স্থায়ী ভাষা নিয়ে ঔপনিবেশিক ধর্মচর্চায় ব্রতী হন। তাই উপনিষদ সম্পর্কিত কয়েকটি গ্রন্থ রচনা করেন, যেমন বেদান্ত গ্রন্থ হচ্ছে 1815, বেগের মধ্যে রাখবে। বেদান্ত সার, এগুলি কিন্তু কোর্সের মধ্যে রাখবে। বেদান্ত সার হচ্ছে 1815, উপনিষদের অনুবাদ এটা হচ্ছে 1818 ইত্যাদি। এইসব গ্রন্থে রামমোহনের ধর্মভাবনা তথা গভীর উপলব্ধির কথা প্রকাশ পেয়েছে। এর আগে ধর্ম সম্পর্কে এরকম নিজস্ব উপলব্ধির কথা কেউ গদ্য ভাষায় প্রকাশ করেননি। কাজেই গ্রন্থগুলি রচনা করতে রামমোহনকে ভাষা এবং উপস্থাপনা ভঙ্গি নিয়ে ভাবতে হয়েছে। আর সেই ভাবনার ফলে সমৃদ্ধ হয়েছে বাংলা গদ্য। নেক্সট বেরা, সমাজের অমানবিক সংস্কার তথা কুসংস্কার দূর করতে, বিশেষ করে সতীদাহ প্রথা দূর করতে রামমোহন রায় আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনের স্বার্থে সাধারণ মানুষকে সত্য সম্পর্কে অবহিত করতে, যুক্তিবোধ উদ্ভূত করতে, আধুনিক চিন্তাধারায় অনুপ্রাণিত করতে তিনি বেশ কিছু পুস্তিকা ও প্রবন্ধ জাতীয় রচনা লেখেন, যেমন উৎসবানন্দ বিদ্যাবাগীশের সাহিত্য বিচার 1818, গোস্বামীর সহিত বিচার 1818, সহমরণ বিষয়ক প্রবর্তক নিবর্তক সংবাদ 1819, কবিতাকারের সহিত বিচার 1820 ইত্যাদি। এইসব প্রবন্ধ ও পুস্তিকায় নিজের বক্তব্য পাঠকের মনে গেঁথে দেবার একটা তাগিদ ছিল। সেই জন্য সাধারণ পাঠক সহজেই হৃদয়ঙ্গম করতে পারেন এমন ভাষা রামমোহনকে তৈরি করতে হয়েছে। সেই ভাষায় সহজবোধ্য ও যুক্তি ধর্মিতা কতটা ছিল তার একটু নমুনা এখানে দেওয়া যায়। পরিচয় শুরু করবে। স্ত্রীলোকের বুদ্ধির পরীক্ষা কোন কালে লইয়াছেন যে অনায়াসেই তাহার দিককে অল্প বুদ্ধি কহেন। ঠিক আছে, দাও। কারণ বিদ্যা শিক্ষা এবং জ্ঞান শিক্ষা দিলে পরে ব্যক্তি যদি অনুভব ও গ্রহণ করতে না পারে তখন তাহাকে অল্প বুদ্ধি কহা সম্ভব হয়।
আপনারা বিদ্যাশিক্ষা জ্ঞানোপদেশ স্ত্রীলোককে প্রায় দেন নাই, তবে তাহারা বুদ্ধিহীন হয়, ইহা কিরূপ নিশ্চয় করেন। জিজ্ঞাসা দাও, পড়েছেন শেষ করে দাও। আমরা প্রাচীন করি। রামমোহন রায় রচিত আরো কতকগুলি গ্রন্থের নাম উল্লেখ করা যায়, যাতে তিনি ভাষার সৌন্দর্য ও সহজ বোধ্যতা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন। যেমন ব্রাহ্মণ সেবধি 1821, প্রত্যপ্রদান 1823 ইত্যাদি। এই প্রসঙ্গে উল্লেখ করতেই হয় তার গৌড়ীয় ব্যাকরণ নামক গ্রন্থটির কথা। বাঙালির রচিত প্রথম বাংলা ব্যাকরণটি দীর্ঘদিন ধরে অনেক সংশোধন পরিমার্জনের পরে 1833 সালে এটি প্রকাশ করা হয়। দাও, বাংলা গদ্য কিভাবে লিখতে পড়তে হবে, কিভাবে পদের সমন্বয় করতে হবে, অর্থাৎ কোন পদ কোথায় বসাতে হবে, এইসব হাতে ধরে শেখাবার চেষ্টা হয়েছে এই ব্যাকরণে। দাও, এই জন্যই বাংলা গদ্যে রামমোহনের অবদান ভোলা যায় না। দাও, তিনি যে বাংলা গদ্যকে শক্ত ভিতের উপর গ্রানাইট প্রস্তরের উপর স্থাপন করে গিয়েছেন তা রবীন্দ্রনাথ বলেছেন। দাও, প্রাচীন করি। রামমোহনের গদ্য ভাষা সম্পর্কে ঈশ্বর গুপ্তের মন্তব্যটি প্রধানযোগ্য। তিনি বলেছেন, দেওয়ানজি জলের ন্যায় সহজ ভাষা লিখতেন। তাহাতে কোনো বিচার ও বিবাদ ঘটিত বিষয় লেখার মনের অভিপ্রায় ও ভাব সকল অতি সহজে স্পষ্টরূপে প্রকাশ পাইত। এজন্য পাঠকেরা অনায়াসে হৃদয়ঙ্গম করিতেন। কিন্তু সে লেখায় শব্দের বিশেষ পরিপাট্য ও ত্রাদিস মিষ্টতা ছিল না। হ্যাঁ, রামমোহন ভাষায় পরিপাট্য আর মিষ্টতার অভাব আছে। আমরা আগেই বলেছি, রামমোহন সাহিত্যিক ছিলেন না। সাহিত্য সৃষ্টির অভিপ্রায় নিয়ে গদ্যচর্চা তিনি করেননি। তিনি চেয়েছেন সমাজ, ধর্ম, কুসংস্কার ইত্যাদি বিষয়ে আধুনিক বক্তব্যকে পাঠকের মনে গেঁথে দিতে। দাও, সেক্ষেত্রে ভাষাকে ঋজুধর্মী অর্থাৎ বাচ্চার্থের অনুগামী করতে চেয়েছে। ব্যঙ্গার্থ ও মনোহারী করার প্রয়োজন বোধ করেননি। এই জন্য ভাষার আলংকারিক দিক ব্যবহারও করেননি। সেই জন্য তার ভাষায় মিষ্টতা কম। তবে প্রয়োজনে তিনি যে সরস ভাষা লিখতে পারতেন তেমনও প্রমাণ তার রচনার মধ্যে আছে। এইটুকুই গেল আমাদের কিন্তু রামমোহন রায়ের অবদান। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, বন্ধুদের মধ্যে। এটা কিন্তু আমরা আলোচনা করলাম আজকে সেকেন্ড সেমিস্টার মেজর এবং মাইনর দুটো বিষয়েরই কিন্তু আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপলোড করে দিলাম। মেজর এবং মাইনর সেকেন্ড সেমিস্টার, মেজর এবং মাইনর সেকেন্ড সেমিস্টার বাংলা। চলো আর কথা না বাড়ি ভিডিও বন্ধ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে আবার